আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আদ্দিন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আজ বিকেলে চূড়ান্ত প্রতিবেদন দিবে তদন্ত কমিটি। পোস্টমর্টেম না হলেও কর্তৃপক্ষ পাবে না বিশেষ সুবিধা। সহসা হচ্ছে না বিএনপির জাতীয় কাউন্সিল। স্থায়ী কমিটির শূন্য পদ পূরণে মনোযোগ দিয়েছেন চেয়ারম্যান তারেক রহমান। আলোচনায় বেশ কজন সাবেক ছাত্রনেতা ও পেশাজীবী। দেশের প্রতিটি নাগরিকের স্বাস্থ্যের আপডেট জানতে চালু হচ্ছে হেলথ স্ক্রিনিং পাইলট প্রকল্প। সব উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে দ্বিগুণ হচ্ছে শয্যা সংখ্যা। জাতিসংঘে নির্বাচিত হওয়ায় খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী থাকছেন কি না সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী। হাদি হত্যার বিচারে কাজ করছে সরকার। এখন শুনবেন বিস্তারিত। রাজধানীর আদ্দিন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আজ তদন্ত প্রতিবেদন জমা দিবে স্বাস্থ্য মন্ত্রণালয়। এরই মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটির সদস্যরা সচিবালয়ে পৌঁছেছেন। এদিকে এই ঘটনার কারণ অনুসন্ধানে পৃথকভাবে কাজ করছে স্বাস্থ্য অধিদপ্তরের আরেকটি তদন্ত কমিটি। স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিবে আগামীকাল। এদিকে আদ্দিন হাসপাতালে তদন্ত কমিটি মন্ত্রণালয়ে জমা দিয়েছে তাদের প্রতিবেদন। এদিকে ভুক্তভোগী পরিবারগুলোর সাথে কথা বলে তথ্য-উপাত্ত নিয়েছে রমনা থানা পুলিশ। গেল ২৭ এপ্রিল হাসপাতালের শিশু ওয়ার্ডে রহস্যজনকভাবে ৬ নবজাতকের মৃত্যু হয়। এতে এক শিশুর অভিভাবক বাদী হয়ে মামলা দায়ের করেন। তদন্তের খাতিরে অনুসন্ধান চালাতে যেয়ে হাসপাতাল ভবনেই মেলে একটি ইলেকট্রিক রুটি তৈরির কারখানার সন্ধান। এতে বিস্ময় প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি। পরে জানানো হয় পরিবেশ অধিদপ্তর থেকেই এই বেকারির অনুমোদন দেওয়া হয়েছিল। মে রাজধানীর আদ্দিন হাসপাতালে ৬ শিশু মৃত্যুর ঘটনার পরেই তদন্ত কমিটি করে স্বাস্থ্য মন্ত্রণালয়। এরপরে স্বাস্থ্য অধিদপ্তর এবং মন্ত্রণালয় মিলিয়ে যে কমিটি, সেই কমিটির ৩ সদস্য অনুসন্ধান শুরু করেন কি কারণে আসলে সেই ৬ শিশুর মৃত্যু হয়েছিল। তারপরে আজকে সেই প্রতিবেদনটি জমা দেওয়ার কথা। এর আগে কাজ শেষ না হবার ফলে ২ দিন সময় বাড়ানো হয়েছে প্রতিবেদন জমা দেওয়ার। ফলে আজকে বিকেল নাগাদ প্রতিবেদনটি জমা হতে পারে বলে আমরা জেনেছি। এর মধ্যে সকালবেলায় আমরা জেনেছি যে তদন্ত কমিটির সদস্য আছেন তারা সচিবালয়ে এসেছেন এবং এটি নিয়ে তারা কাজ করছেন। স্বাস্থ্যমন্ত্রী একটু আগে জানিয়েছেন যে এটি হয়তো বিকেলের মধ্যে এটি জমা হতে পারে। এটি নিয়ে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে তিনি কথা বলবেন এবং আগামীকালকে গণমাধ্যমে আনুষ্ঠানিকভাবে এটি সংবাদ সম্মেলন করে কি পাওয়া গেল, কি কারণে শিশুদের মৃত্যু হয়েছে। সহসা হচ্ছে না ক্ষমতাসীন বিএনপির জাতীয় কাউন্সিল। দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বিএনপির জন্য কাউন্সিল গুরুত্বপূর্ণ, তবে এই মুহূর্তে অগ্রাধিকার তালিকায় নিচের দিকে। শিগগিরই কাউন্সিল না হলেও দলের স্থায়ী কমিটির সদস্য শূন্য পদ পূরণে মনোযোগ দিয়েছেন চেয়ারম্যান তারেক রহমান। সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের সদস্য পদের জন্য আলোচনায় আছেন কয়েকজন সাবেক ছাত্র নেতা ও পেশাজীবী। প্রায় ১ দশকে দলীয় কাউন্সিল করেনি বিএনপি। এজন্য বৈরী রাজনৈতিক পরিবেশের প্রসঙ্গ সামনে আনেন নীতি নির্ধারকরা। যদিও গঠনতন্ত্র অনুযায়ী ৩ বছর পর পর কাউন্সিল করার কথা। আমাদের যাদের বয়স হয়েছে তারা হয়তো আর খুব বেশি দিন দায়িত্ব পালন করতে পারবো না। বিএনপির সবশেষ কাউন্সিল হয়েছিল ২০১৬ সালের ১৯ মার্চ। এবার নির্বাচনে জয়ের পর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চলতি বছরই ৭ম কাউন্সিলের কথা বলেছিলেন। সরকার সরকারের কাজ করবে, দল দলের কাজ করবে, কাউন্সিল হবে এই বছরের মধ্যেই। কিন্তু বছরের মাঝামাঝিতেও কাউন্সিল করার উদ্যোগ দৃশ্যমান নয় বিএনপিতে। ৮২টি সাংগঠনিক জেলা, কয়েকশো উপজেলা, পৌরসভা ও ৪,৫০০-এর বেশি ইউনিয়নের প্রায় ৬০ কমিটি মেয়াদোত্তীর্ণ। কোথাও কমিটি নেই ১ দশক। কাউন্সিলে এসব কমিটির শীর্ষ নেতারাই হবার কথা কাউন্সিলর। কাউন্সিল নিয়ে আসলে কি ভাবছে বিএনপি? একটা স্থায়ী কমিটির ১৯ পদের মধ্যে এখন আছেন ১৪ জন। এর মধ্যে অসুস্থতায় জমিরুদ্দিন সরকার, রফিকুল ইসলাম মিয়া নিষ্ক্রিয়। শূন্য পদের আলোচনায় আছেন রুহুল কবির রিজভী, আমানুল্লাহ আমানের মতো সাবেক ছাত্র নেতারা। আছেন আব্দুল আল মিন্টু, ইসমাইল জবিউল্লাহ, আলতাফ হোসেন চৌধুরীর মতো পেশাজীবী নেতারাও। এছাড়া ভাইস চেয়ারম্যানের ১৬টি ও উপদেষ্টা 10টি পদ শূন্য। তবে সবকিছু ছাপিয়ে নেতাকর্মীদের চোখ সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে। তারেক রহমান দলের চেয়ারম্যান হওয়ার পর গুরুত্বপূর্ণ এই পদটিও শূন্য। দেশের প্রতিটি নাগরিকের স্বাস্থ্যের আপডেট জানতে চালু হচ্ছে হেলথ স্ক্রিনিং প্রজেক্ট। এমনটা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। বলেন, প্রথমে ৬ থেকে ১০টি উপজেলার একটি করে ইউনিয়নে এই পাইলট প্রকল্প চালু হবে।
সচিবালয়ে স্বাস্থ্য খাত সম্পর্কিত ইস্যুতে হওয়া এক ব্রিফিংয়ে কথা বলেন তিনি। মন্ত্রী জানান, স্ক্রিনিং কার্যক্রম সফল হলে সারা দেশে চালু করা হবে, যাতে স্বাস্থ্য সুবিধা তৃণমূলে ভালোভাবে পৌঁছে দেওয়া যায়। এ সময় তিনি বলেন, দেশের 492টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে 50 শয্যা থেকে 101 শয্যার হাসপাতালে রূপান্তরের সিদ্ধান্ত হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে গণপূর্ত বিভাগ আজ থেকে কাজ শুরু করে দিয়েছে। মন্ত্রী বলেন, খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুর বিভাগ ও কুমিল্লায় 5টি শিশু হাসপাতাল করা হবে। প্রত্যেকটি শিশু হাসপাতালে একটি বিশেষায়িত আইসিইউ থাকবে। 6 মাসের মধ্যে প্রধানমন্ত্রী এসব হাসপাতাল উদ্বোধন করবেন। এ সময় তিনি জানান, চীন বাংলাদেশ যৌথ উদ্যোগে নারীদের জন্য 5টি বিশেষায়িত হাসপাতাল নির্মিত হবে। এছাড়া ঢাকা মিটফোর্ড হাসপাতালের পুরনো ভবন ভেঙে নতুন করে নির্মাণ করা হবে বলে জানান তিনি। গণপূর্ত বিভাগকে নির্দেশনা প্রদান করেছি, আজকে থেকে কাজ শুরু করবে। বাংলাদেশের 500 উপজেলায় সরেজমিনে ওনাদের লোক পাঠিয়ে যেটা ভার্টিক্যালি হয় সেটা ভার্টিক্যালি, যেটা নতুন ভবনের প্রয়োজন হবে সেটা নতুন ভবন, এভাবে 50 শয্যা থেকে 101 শয্যা বিশিষ্ট হাসপাতালে রূপান্তরিত করতে যাচ্ছে। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের জয়লাভ নিঃসন্দেহে বাংলাদেশের জন্য এক অনন্য মাইল ফলক। মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, জাতিসংঘের পাশাপাশি পুরো বিশ্বই বাংলাদেশের। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের জয়লাভ নিঃসন্দেহে বাংলাদেশের জন্য এক অনন্য মাইল ফলক। মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, জাতিসংঘের পাশাপাশি পুরো বিশ্বই বাংলাদেশের উপর আস্থা রেখেছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্ব এবং পররাষ্ট্রমন্ত্রীর যোগ্যতায় এই অর্জন সম্ভব হয়েছে। এই অর্জনকে জিয়াউর রহমান থেকে শুরু করে এখন পর্যন্ত বিএনপির ধারাবাহিক কূটনৈতিক সাফল্য বলেও মন্তব্য করেন তিনি। সভাপতি নির্বাচিত হওয়ার পর পররাষ্ট্রমন্ত্রী তার পূর্ণ দায়িত্বে থাকবেন কি না সে বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সিদ্ধান্ত নেবেন বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী সফর নিয়েও কথা বলেন শামা ওবায়েদ। জানান, বহু দেশ থেকেই আমন্ত্রণ এসেছে, তবে কোথায় যাবেন সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন সরকার প্রধান। এছাড়া ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে মমতা ব্যানার্জির বক্তব্যের বিষয়ে কথা বলেন তিনি। জানান, ভারতে হাদি হত্যার বিষয়ে কে কি বলল সেটি বাংলাদেশের বিষয় নয়, হাদি হত্যার বিচারে কাজ করছে সরকার। জানান, মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণ নিয়ে ও দেশটির সাথে কথা বলবে বাংলাদেশ। নিহতের ঘটনা দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি। 12 ফেব্রুয়ারি নির্বাচনের পরে অতি স্বল্প সময়ের মধ্যে আমরা যেই বিজয়টা আনতে পেরেছি সেটা মাননীয় প্রধানমন্ত্রী সুদৃঢ় নেতৃত্বে এটা হয়েছে, এবং আমাদের প্রার্থীর যোগ্যতা, ওনার ক্যাপাবিলিটি, ওনার অ্যাবিলিটি, ওনার গ্রহণযোগ্যতা জাতিসংঘ এবং সারা বিশ্বের জাতিসংঘর যেসব দেশগুলো আছে সকল দেশের ওনার গ্রহণযোগ্যতা অবশ্যই এটা ভূমিকা রেখেছে। কূটনৈতিক গ্রহণযোগ্যতা বৃদ্ধি, রোহিঙ্গা সংকট সমাধান ও সফট ডিপ্লোমেসির মাধ্যমে বাংলাদেশের জন্য ভূমিকা